আজকে আমরা যে একটা নতুন টপিক আলোচনা করতে শুরু করেছি, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট স্কুল লেভেলে সবাই তোমরা পড়েছো। জিনিসটা কি? সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন। ঠিক আছে? আমরা অনেক সেন্টেন্সে সাবজেক্ট নিয়ে কখনো কনফিউজ থাকি, কখনো সেই সেন্টেন্সে ভার্ব কি হবে সেটা নিয়ে কনফিউজ থাকি। ঠিক আছে? সাবজেক্ট সিঙ্গুলার হবে না ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হবে না ভার্ব প্লুরাল হবে, বা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেই নিয়ে একটা কনফিউশন তৈরি হয় সেন্টেন্সে। ঠিক আছে? এবার এই চ্যাপ্টারটাতে কি হচ্ছে, তোমাদেরকে কি সাবজেক্ট থাকলে কি ভার্ব ইউজ হবে সেই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া যাবে। ঠিক আছে? এবার কিছুগুলো রুলস এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা পড়বো। আর একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে কোনো পরীক্ষাতে এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে অবশ্যই আসবে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। তো এই চ্যাপ্টারটা একদম মুখস্থের মতো যদি তোমরা রেডি করো, তাহলে এখান থেকে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? শুরু করছি। আমাদের ফার্স্ট রুলস দেখো, if two or more singular subjects are connected with and denoted the same person, thing or idea. Denoted the same person, thing or idea. সেটা হচ্ছে তোমাদের আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, কোনো সিঙ্গুলার সাবজেক্ট যখন কানেক্টেড থাকবে অ্যান্ড দিয়ে, এবং সেটা কি হবে, সেম আইডিয়া সেম থিং এবং সেম পার্সনকে বোঝাবে, তখন সেক্ষেত্রে আমাদের কি হয় দেখো, যেমন ধরো ব্রেড, ব্রেড হবে এটা। ঠিক আছে? ব্রেড, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ঠিক আছে? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে ব্রেড আর বাটারের মানে কি বলছে দেখো, সিঙ্গেল ডিশ। সিঙ্গেল ডিশ মানে কি, তুমি যখন ব্রেড খাও, বাটার তার সাথে দিয়ে খাও, কি হয়, টোস্ট হয়, তাই তো? তাহলে তুমি কি শুধু বাটার খাও? খাও না। বা তুমি বলতে পারো রাইস অ্যান্ড কারি, ভাত তরকারি মিশিয়ে খাও, বা নুডলস অ্যান্ড সস, ঠিক আছে, কেচাপ একসাথে মিশিয়ে খাও। তার মানে দুটো আমি আলাদা খাবারের নাম বলছি, কিন্তু বোঝাতে চাইছি একটা সিঙ্গেল ডিশ। ঠিক আছে? আবার দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট একটা, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এই জায়গাটাতে প্রচুর কোয়েশ্চেন আছে, ওয়েট হয় না ওয়েটস হয়। দেখো, ফার্স্ট হচ্ছে, এই টাইম অ্যান্ড টাইডটাকে আমরা সিঙ্গুলার ভাববো না প্লুরাল ভাববো? তোমাদের কথা অনুযায়ী টাইম একটা আলাদা সাবজেক্ট, টাইড একটা আলাদা সাবজেক্ট, তাই তো? দুটো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাহলে জেনারেলি এটা প্লুরাল হওয়ার কথা ভার্বটা। কিন্তু টাইম অ্যান্ড টাইড এটা হচ্ছে একটা সিঙ্গেল আইডিয়া, সেম আইডিয়া। টাইম এবং টাইট কারোর জন্য অপেক্ষা করে না, একটা একটা প্রভার বলতে পারো একটা। ঠিক আছে? প্রভাব, সেই জন্য এটাকে সবসময় সিঙ্গুলার করা হয়। আর সিঙ্গুলার মানে বুঝতে পারছো, থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হবে, সেই জন্য এটা ওয়েটস হয়ে গেল। ঠিক আছে? আবার দেখো, এই জায়গাটা একটা জিনিস আছে, দ্য ক্রিয়েটার অ্যান্ড চ্যাম্পিয়ন অফ দ্য স্পোর্টস ইজ উন্ডেড। আরেকটা তার সাথে আমি কম্পারেটিভলি ওয়ার্ডস দেখাচ্ছি, দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার আর প্রেজেন্ট হিয়ার। তাহলে দেখো, এখানে ইজ হচ্ছে আর এখানে হচ্ছে আর, সেম টাইপের দুটো সেন্টেন্স। ডিফারেন্স কি দেখো, প্রথমে এটা একটা সাবজেক্ট ক্রিয়েটার, চ্যাম্পিয়ন এটা একটা সাবজেক্ট, আর এখানে তুমি দেখো দ্য ডাইরেক্টর একটা সাবজেক্ট, দ্য প্রডিউসার একটা সাবজেক্ট। সব ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা কোথায়? এখানে দেখো দ্য ক্রিয়েটার এবং চ্যাম্পিয়নের আগে কিন্তু কোনো দা নেই। তার মানে তুমি বুঝবে, যখন পরপর দুটো পার্সনকে বোঝাবে এবং তার আগে কোনো দা থাকবে না, তার মানে বুঝবে যে ক্রিয়েটার সেই চ্যাম্পিয়ন, বোথ আর সিঙ্গেল পার্সন। ঠিক আছে? দুজন একই পার্সনকে বোঝাচ্ছে, ক্রিয়েটার যে সেই চ্যাম্পিয়ন। বাট এখানে দেখো দা ডাইরেক্টর অ্যান্ড দা প্রডিউসার, মানে ডাইরেক্টর আলাদা, প্রডিউসার আলাদা। এই সেন্টেন্সটাতেই আমি যদি এই দাটা উঠিয়ে দিই, তাহলেও কিন্তু এই জায়গাটা তখন ইজ হয়ে যাবে। তখন কি, যে প্রডিউসার সেই ডাইরেক্টর সেম পার্সনকে বোঝাবে। ঠিক আছে? তাহলে নিয়মটা কি বুঝলে, যখন তুমি একটা সেন্টেন্স শুরু করবে, দুটো আলাদা ব্যক্তিকে দিয়ে শুরু করবে, এবং তোমার দেখবে সেকেন্ড যে পার্সন আছে তার আগে দা আছে কিনা। যদি দা থাকে তাহলে দুজন আলাদা পার্সন, আর যদি দা না থাকে তাহলে সিঙ্গেল পার্সন। তাহলে এইটার ক্ষেত্রে কি হচ্ছে, সেম পার্সন সাম হবে না, সেম পার্সন, সেম পার্সন। তাহলে দা ক্রিয়েটার অ্যান্ড চ্যাম্পিয়ন সেম পার্সন, সেই জন্য এটা সিঙ্গুলার হলো। আর এখানে যেহেতু সেম, আমাদের নেক্সট পয়েন্ট যেটা, সেটা সেম কথাই বলছে, শুধুমাত্র দুটো আলাদা পার্সনকে বোঝাচ্ছে বলে আর হলো। ঠিক আছে? রুল নাম্বার 3 যাচ্ছি, দেখো,
সার্টেন ইনডেফিনাইট প্রোনাউন্স, কিছু ইনডেফিনাইট প্রোনাউন তোমরা পড়েছো, প্রোনাউনের ক্লাসে পড়ানো হয়েছে যে সাম, অল, এগুলো এনি, এগুলো ইনডেফিনাইট প্রোনাউন হয়। তো কিছু ইনডেফিনাইট প্রোনাউন্স আছে যারা কিন্তু ডিপেন্ড করছে তারপরে যে নাউনটা ব্যবহার হচ্ছে সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল তার উপরে, ঠিক আছে? তাহলে সাম আর অল দুটোর ক্ষেত্রে কি হয় দেখো, সাম অফ দ্য পেন্স, পেন্স তুমি গুনতে পারো, কাউন্টেবল, সেই জন্য আর হলো। আগের ক্লাসে তোমাদেরকে অনেকবার বলা হয়েছে যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ভার্ব কি ইউজ করব, প্লুরাল, কারণ কাউন্ট করতে পারছি, গুনতে পারছি একের বেশি, ঠিক আছে? আর যেটা আমি গুনতে পারবো না সেটার ক্ষেত্রে আমি সিঙ্গুলার ইউজ করব, ঠিক আছে? তো সাম অফ দ্য পেন্স, পেন্সটা যেহেতু দেখো কাউন্টেবল, আর হলো সাম অফ দ্য ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল, সাম অফ দ্য ওয়াটার ইজ কন্টামিনেটেড, কারণ এটা আনকাউন্টেবল নাও। সিমিলারলি অল অফ দ্য বুকস, বুকস গুনতে পারছো সেই জন্য ওয়্যার হলো, অল অফ দ্য পুডিং, পুডিং মানে একটা ধরনের খাবার যেটা গোনা যায় না, ওয়াজ হলো, ঠিক আছে? ক্লিয়ার? এটা অবধি কারো ডাউট আছে? নেই, ঠিক আছে? তো এই রকম ধরনের নিয়ম আরো একটা আছে, পরে সেটা বুঝবে। যেটা বেসিক জিনিসটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল। তো কাউন্টেবল আনকাউন্টেবল এর কনসেপ্টটাকে ক্লিয়ার করো, তাহলে অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যদি দেখো সাবজেক্ট কাউন্টেবল হচ্ছে তার মানে প্লুরাল, আর আনকাউন্টেবল হলে সিঙ্গুলার, মনে রাখবে এটা, ঠিক আছে? এরপর দেখো সার্টেন কালেকটিভ নাউন্স, অনেক কালেকটিভ নাউন তোমরা অলরেডি পড়েছো, তাই তো? তার মধ্যে কিছু কালেকটিভ নাউন হচ্ছে কমিটি, যেটা তোমাদের আজকের ক্লাসেই প্র্যাকটিস করানো হয়েছে, ঠিক আছে? কমিটিতে তোমরা পড়েছো দু ধরনেরই হয়, কমিটি, মেজরিটি, ফ্যামিলি, টিম, মাইনরিটি, এই ধরনের কিছু ওয়ার্ডস আছে যেগুলোর ক্ষেত্রে দু রকম টাইপে আমরা সেন্টেন্সটাকে ব্যবহার করব, অ্যাজ এ ইউনিট অথবা সেপারেট ইন্ডিভিজুয়ালস। যখন দেখবে কমিটিটাকে আমরা একসাথে বলছি, একটা ইউনিট হিসেবে কাজ করছে, সবাই মিলে কাজ করছে, তখন সেটা কি হবে, অ্যাজ এ ইউনিট হিসেবে কাজ করবে, এবং তখন সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? আর যখন দেখবে আলাদা তখন প্লুরাল। এবার মিনিংটা দেখো, দ্য কমিটি হ্যাজ চোজেন ইটস প্রেসিডেন্ট, কমিটি তার প্রেসিডেন্টকে চুজ করেছে, তাহলে কমিটি চুজ করেছে মানে কমিটির মেম্বারসরা চুজ করেছে, একা একা চুজ করেনি, সবাই মিলে একজন প্রেসিডেন্টকে চুজ করেছে, তাই তো? ইউনিট হিসেবে কাজ করছে, সেই জন্য এটা হয়ে গেল সিঙ্গুলার। নেক্সট দেখো, দ্য কমিটি হ্যাভ অল গন দেয়ার সেপারেট ওয়ে, কমিটি প্রত্যেকে তারা সেপারেট ওয়েতে যে যার চলে গেছে, মানে কি প্রত্যেক মেম্বারস একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল জিনিসকে বোঝানো হচ্ছে, ইন্ডিভিজুয়াল আইডিয়া, প্রত্যেকের মতাদর্শ আলাদা, সেই জন্য তারা একে অন্যের থেকে আলাদা হয়ে গেছে, তার মানে সেপারেট ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে, সেই জন্য এটা হ্যাঁ বলো। তাহলে ক্লিয়ার? কি কি ওয়ার্ডের ক্ষেত্রে কমিটি, মেজরিটি, ফ্যামিলি, টিম, মাইনরিটি, এই কয়েক ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, হয় ইউনিট হিসেবে হবে নাহলে ইন্ডিভিজুয়াল হিসেবে হবে, দুটোর মধ্যে যেটা তোমার সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে সেই হিসেবে ভার্বটা তুমি বসাবে, ক্লিয়ার? নেক্সট দেখো আরো একটা এক্সাম্পল, ইট ইজ সেড দ্যাট দ্য মেজরিটি অলওয়েজ রুলস, মেজরিটি অলওয়েজ রুলস মানে মেজরিটি কোথা থেকে আসে, সবাই একসাথে মিলে তো মেজরিটি তৈরি হচ্ছে, সেই জন্য দেখো রুলস হলো সিঙ্গুলার। তারপরে দ্য মেজরিটি অফ আওয়ার সিটি কাউন্সিল মেম্বার্স, মেম্বার্সকে আলাদা করে বোঝাচ্ছে, আর ডেমোক্রেটস, প্রত্যেকে আলাদা, সিটি কাউন্সিল মেম্বার্সকে প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে, ঠিক আছে? সেই জন্য কি হচ্ছে, এটা প্লুরাল হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো এইবার এই ওয়ার্ডটা, এই নিয়মটা চিনতে পারছো, ইচ আর এভরি কি হবে, কি বলেছিলাম, ইচ আর এভরি চোখ বন্ধ করে সিঙ্গুলার, কিসে সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট স্টার্টিং উইথ ইচ অর এভরি মাস্ট এগ্রি উইথ সিঙ্গুলার ভার্বস, ইচ আর এভরি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সবসময় চোখ বন্ধ করে ভার্বটা কি করবে, সিঙ্গুলার করবে, ঠিক আছে? এটা একদম কোনো কনফিউশন নেই এর মধ্যে। ইচ বয় অ্যান্ড গার্ল ইজ গোয়িং টু দেয়ার এক্সকারশন দিস ইয়ার, দেখো বয়েজ অ্যান্ড গার্লস যদি আমি করতাম, ইচটা যদি না দিতাম তাহলে কি হতো, আর হতো তো বয়েজ অ্যান্ড গার্লস, বাট ইচ যখন আমি বলে দিচ্ছি তখন দেখো ইচ বয়েজও হচ্ছে না, ইচ গার্লসও হচ্ছে না। ফার্স্ট অফ অল নাউনটা দেখো, নাউনটা সিঙ্গুলার আছে, সেকেন্ড হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে ইচ আর এভরি থাকলে, ঠিক আছে? দেখো হ্যাঁ, নাউনটাও সিঙ্গুলার হবে, হ্যাঁ, এভরি ম্যান অ্যান্ড ওম্যান, দেখো ম্যান আছে ওম্যান আছে, মেন আর ওমেন থাকতো তো তোমার কথা অনুযায়ী প্লুরাল যদি হতো, ঠিক আছে? তার মানে ইচ আর এভরি থাকলে নাউন আর ভার্ব দুটোই হবে সিঙ্গুলার, ক্লিয়ার?
দেখো এভরি ম্যান অ্যান্ড উইমেন ইজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন। তাহলে তুমি এই নিয়মটা না জানলে তোমার কনফিউশন হতো যে প্রত্যেক লোককে আলাদা করে বলছে, তার মানে সিঙ্গুলার করব না প্লুরাল করব, তাই তো? তার মানে নিয়ম না জানলে, মুখস্থ না থাকলে এগুলোর সমস্যা হবে। তাহলে এই চ্যাপ্টারটাকে তোমাকে ভালোভাবে নাম্বার তুলতে গেলে এই নিয়মগুলোকে এতবার করে পড়তে হবে যাতে সব রকম কনফিউশন তোমাদের শেষ হয়ে যায়। ঠিক আছে, মুখস্থ করতে হবে এক কথা, আর বারবার প্র্যাকটিস করলেই একমাত্র এটা সম্ভব। ঠিক আছে, নেক্সট পয়েন্টে যাচ্ছি। দেখো, when two or more subjects are joined by not only but also, ঠিক আছে, একটা অলসো হবে এখানে, not only but also, either or, neither nor, অথবা or আরেকটা ওয়ার্ড। তার মানে কি কি হলো? নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর আর অর, চার ধরনের কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কি? কোরিলেটিভ কনজাংশন হচ্ছে একটার সাথে আরেকটা অ্যাড হয়ে থাকবে। মানে দেখো, নট অনলি থাকলে তার সাথে বাট অলসো থাকবেই, ফ্রি, ফ্রি এর জিনিস, ঠিক আছে। আইদার থাকলে তার সাথে অর থাকবে। এবার হ্যাঁ, আইদার শুধুমাত্র একটা আলাদা কনজাংশন হয়, শুধু আইদার হয়, আর আইদার অরও হয়, নাইদার নরও হয়। শুধু আইদার থাকলে কি নিয়ম সেটা আমরা পরে পড়বো, পরে আছে সেই নিয়মটা, ঠিক আছে। তার মানে এই কোরিলেটিভ, এই পার্টিকুলার চারটে কোরিলেটিভ যদি তুমি কনজাংশন দেখো সেন্টেন্সে, চোখ বন্ধ করে কি করবে? সেকেন্ড সাবজেক্টটাকে চুজ করবে। সেকেন্ড সাবজেক্ট মানে এই ধরনের সেন্টেন্স গুলোতে সবসময় দুটো সাবজেক্ট পাবে তুমি। এই যে নট অনলির পরে একটা সাবজেক্ট পাবে, বাট অলসোর পরে একটা সাবজেক্ট পাবে, আইদারের পর একটা পাবে, অরের পর একটা পাবে, নাইদারের পর একটা পাবে, নরের পর, আর অরের ক্ষেত্রে তো দুটো এপাশ ওপাশ থাকে, দুটো সাবজেক্ট জানোই। ক্লিয়ার? তাহলে কি করবে? তুমি কোনটাকে চুজ করবে? ধরো দুটো সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট সিঙ্গুলার, নেক্সট সাবজেক্ট প্লুরাল, বা প্রথমটা প্লুরাল পরেরটা সিঙ্গুলার, তোমাদের কনফিউশন হবে তো তুমি আলটিমেটলি কোন সাবজেক্টটা ধরে ভার বসাবে। তাহলে এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেকেন্ড সাবজেক্ট বা সব থেকে লাস্টের যে সাবজেক্টটা তুমি পাবে। নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস, দেখো দু ধরনের সাবজেক্ট আছে, রাম হচ্ছে সিঙ্গুলার আর হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। তোমাকে নিতে হবে কি? হিজ ফ্রেন্ডস, এটাকে মানে ভার্বের কাছে যেই সাবজেক্টটা বসবে সেইটা অনুযায়ী হিজ ফ্রেন্ডস হয়ে গেল কি প্লুরাল, তাহলে এটাও প্লুরাল হবে, ভার্বটাও হবে প্লুরাল, সেই জন্য হলো হ্যাভ। বাট আমি যদি এটা উল্টে দিতাম, নট অনলি রামস ফ্রেন্ড বাট অলসো রাম, তখন কি হতো? এই সেন্টেন্সটা হয়ে যেত হ্যাজ, কারণ রামটা আছে শেষে। ক্লিয়ার? দেখো, নাইদার ইউ নর আই, আই এর পর এম বসবে, স্বাভাবিক, ঠিক আছে। রুল নাম্বার 5 অবধি কারোর কোনো ডাউট আছে? নেই তো? জিনিসগুলো শুধু বুঝে নাও, বারবার পড়লেই একমাত্র এটা হবে। আমি বলছি বারবার পড়লে মাস্ট হবে, এইখান থেকে কোনো ভুল হবে না এই চ্যাপ্টারটা, ঠিক আছে। নাম্বার 6 দেখো কি বলছে, when two or more subjects are connected by along with, along with, along with, in addition to, as well as, ঠিক আছে, besides, with, rather than, rather এর পর thanটা এখানে চলে এসেছে, rather than, together with, accompanied by, এগুলো প্রত্যেকটা কি বলতো এক একটা ফ্রেজাল, ফ্রেজাল এক্সপ্রেশন, তাই না? along with পড়েছো, সেন্টেন্স ইউজ পড়েছো তো, অ্যাজ ওয়েল অ্যাজ পড়েছো, টুগেদার উইথ পড়েছো, রাদার দ্যান পড়েছো, বিসাইডস পড়েছো, উইথ পড়েছো, মানে সেন্টেন্সে যখনই দেখবে এই ফ্রেজাল এক্সপ্রেশন গুলো কি করবে? এগুলোও হচ্ছে এমন একটা ফ্রেজাল এক্সপ্রেশন যেটার সাথে সবসময় তুমি দুটো সাবজেক্ট পাবে, আগেরটা যেরকম পেলে। বাট আগেরটায় কি করেছিলে? সেকেন্ড সাবজেক্ট চুজ করেছিলে, এটার ক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে ফার্স্ট সাবজেক্ট। তাহলে মুখস্থ করতে হবে কি কি থাকলে, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, বিসাইডস, উইথ, রাদার দ্যান, ঠিক আছে, অ্যাকম্পানিড বাই, এই ওয়ার্ডসগুলো। এই পিডিএফটাতে একটু ভুল আছে জিনিসগুলো, মানে এদিক ওদিক হয়ে গেছে, আমি যেটা মুখে বলছি সেটা শুনে লিখবে খাতায়, ঠিক আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? ফার্স্ট সাবজেক্ট, একই নিয়ম, শুধু উল্টো নিয়মটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, ধরো রিমা টুগেদার উইথ হার হবে, এটা হার, হার ফলোয়ার্স আর প্রোটেস্টিং নিউ পলিসি, এটা কি ঠিক না ভুল বলো? ভুল আছে, এই যে ভুল আছে, ঠিক আছে। তাহলে কি হবে? রিমা টুগেদার উইথ হার ফলোয়ার্স ইজ, কেন? এটার ক্ষেত্রে টুগেদার উইথটা হচ্ছে তোমার, টুগেদার উইথ তো তুমি ফার্স্টে দেখলে, সেই হিসেবে তোমাকে দেখতে হবে ফার্স্ট সাবজেক্ট কি, রিমা, সিঙ্গুলার, ভার্ব হয়ে গেল সিঙ্গুলার, ঠিক আছে। তোমাকে কোয়েশ্চেন দিলে এরকম টাইপের দেবে। ক্লিয়ার? অনেক তাড়াতাড়ি পড়াচ্ছি আমি জানি, বুঝতে পারছি,
তোমাদের অসুবিধা হচ্ছে কিনা বলো? বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার? এখানে মনে হবে বলবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? নেক্সট দেখো, এক্ষুনি আমি বললাম আইদার অর, নাইদার নর, কোরিলেটিভ কনজাংশন হয়। আবার বললাম কি ওগুলো আলাদা আলাদা ভাবে ইউজ হয়, ঠিক আছে? দেখো আইদার একটা আছে, নাইদার আছে, এভরিওয়ান, মেনি এ, সামওয়ান, নান, ওয়ান, নোবডি, সামবডি, ঠিক আছে? এর সাথে তুমি ইচ এভরিটাও অ্যাড করে নিতে পারো। ইচ এভরির ক্ষেত্রে কি নিয়ম পড়লে এক্ষুনি? সিঙ্গুলার হয়। এটার ক্ষেত্রেও সেম নিয়ম, ঠিক আছে? এই ওয়ার্ডস গুলো থাকলেও সিঙ্গুলার হবে তোমার। তাহলে neither of the leaders was present on the spot, তাহলে শুধু neither পাচ্ছ, সিঙ্গুলার। everyone পাচ্ছ, everyone, এই যে every, each, সিঙ্গুলার। nobody, সিঙ্গুলার। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডস গুলো যখন পাবে, তারপরে তুমি ইচ আর এভরি আলাদা একটা পয়েন্ট করেছো, তুমি এর সাথেও একসাথে লিখে নিতে পারো পয়েন্টটা, কোনো অসুবিধা নেই। আলাদা পয়েন্টে লিখতে পারো, কোনো মানে নেই। এই পয়েন্ট আর ওই পয়েন্ট সেম, ঠিক আছে? তাহলে ইচ এভরি এর সাথে অ্যাড করে একটা সিঙ্গেল পয়েন্ট করে পুরোটা লিখবে, বাট ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, when two subjects are present in a sentence not in a same number, separate verb should be used, মানে দেখবে, আচ্ছা আমি এখানে দেখেছি 3% dead and 1 were alive, এই সেন্টেন্সটা ঠিক কিনা তোমাকে আগে দেখতে হবে। কিরকম? 3%, দেখো দুটো সাবজেক্ট আছে অ্যান্ড দেয়া আছে, দুটো সাবজেক্ট 3% আর 1, ঠিক আছে? এবার দুটো পার্সন আলাদা নাম্বারে দেওয়া আছে, একটা কি আছে প্লুরাল নাম্বার, একটা সিঙ্গুলার নাম্বার, তাই তো? তাহলে দুটোর ক্ষেত্রে তোকে মিলে তুমি একটা করবে না, দুটো আলাদা করতে হবে। এই ধরনের সেন্টেন্স কিন্তু ভুল। তোমাকে এটাকে কিভাবে এক্সপ্রেস করতে হবে দেখো, 3% ওয়ার ডেড, এইটাকে তুমি একটা সেপারেট করলে এবং অ্যান্ডটাকে পুরোটাকে আলাদা করে ওটাকে আরেকটা সেন্টেন্স বানালে, ওয়ান ওয়াজ অ্যালাইভ, সেন্টেন্সটাই সেম, বাট আমি সাবজেক্ট দুটোকে আলাদা করে আলাদা দুটো সেন্টেন্স বানালাম। কেন? কারণ দুটো সেন্টেন্সের নাম্বার আলাদা, একটা সিঙ্গুলারে আছে সাবজেক্ট, একটা প্লুরালে আছে, ঠিক আছে? তাহলে দুটোর জন্য আলাদা আলাদা তোমাকে ইউজ করতে হবে। 3% were dead and 1 was alive. ক্লিয়ার? একই রকম ভাবে 5 series were torn and 1 was burnt, আলাদা আলাদা 5 আর 1 দুটো আলাদা আলাদা নিউমেরিক্যালে আছে, ঠিক আছে? দুটো আলাদা আলাদাকে আলাদা দুটো সেন্টেন্সে কনভার্ট করতে হবে, একই সেন্টেন্সে রাখা যাবে না অ্যান্ড এর মাধ্যমে, ঠিক আছে? এরপর দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার, তো ওয়ার্ড হয় ইন্ট্রোডাক্টরি বলে বলেছিলাম, মানে ইন্ট্রোডাক্টরি ইট হয় একটা, ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়। কাজ কি এদের? সেন্টেন্সটাকে ইন্ট্রোডাকশন করতে সাহায্য করে। ইন্ট্রোডাকশন মানে কি? শুরু করতে। মানে ধরো আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ইংলিশ কি? ইট ইজ রেইনিং, কারণ তুমি বৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে রেইনিং, তাহলে বৃষ্টি হচ্ছে সাবজেক্ট তুমি পাবে কোথায়? সাবজেক্ট পাচ্ছ না, সাবজেক্ট তুমি জোর করে আনছো ইন্ট্রোডাকশন করার জন্য, সেটা কি? ইট দিলাম। আবার তুমি হয়তো বললে আমাদের বাগানে একটি আম গাছ আছে, ঠিক আছে? আম গাছ আছে, দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার গার্ডেন, ঠিক আছে? তাহলে এখানে আছে অর্থে কি আমরা ইউজ করি? হ্যাভ বা হ্যাজ ইউজ করি, বাট এখানে কি কোনো হ্যাভ বা ইউজ করলাম? ইউজ করলাম দেয়ার ইউজ করলাম, কেন? সেন্টেন্সটাকে শুরু করার জন্য, ইন্ট্রোডাকশন করার জন্য, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাক্টরি দুটো ওয়ার্ড হয়, একটা হচ্ছে দেয়ার, একটা হচ্ছে ইট। তো সেই ক্ষেত্রে আমাদের কি নিয়ম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, ঠিক আছে? If the introductory there is used in sentence, verb must agree with the noun or pronouns used after there. there এর পরে যে নাউন বা প্রোনাউনটা ইউজ হবে সেটা অনুযায়ী ভার্ব হবে। কিরকম? there was a king, a king একটা সিঙ্গুলার বোঝাচ্ছে তো, there এর পর আমাদের সাবজেক্ট কি ইউজ হচ্ছে? a king, বা নাউন এটা ইউজ হচ্ছে তো, হয় নাউন হতে হবে না প্রোনাউন হতে হবে, মোটামুটি এ কিং যেটা হচ্ছে সেটা সিঙ্গুলার, সেই জন্য এটা ওয়াজ হলো। ওয়াজ হতে পারে, ইজ হতে পারে, প্রেজেন্টে থাকলে ইজ হবে, পাস্ট থাকলে ওয়াজ, বাট সিঙ্গুলার হবে কখন? যখন তার পরেরটা সিঙ্গুলার থাকবে। এটা যদি প্লুরাল থাকতো এটা ওয়্যার হয়ে যেত, বাট ডিপেন্ডস অন দ্য নাউন অর প্রোনাউন, ঠিক আছে? পরেরটা দেখো, দেয়ার ওয়্যার মেনি বিল্ডিংস, মেনি বিল্ডিংসটা প্লুরাল, সেই জন্য ওয়্যার হলো, সোজা, আর কিছু না। এরপরে ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা, একটা ফিক্সড নিয়ম আছে, কি? সবসময় সিঙ্গুলার হয় ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রে, মানে প্লুরালের কোনো জায়গা নেই। যেমন দেখো
বাট when introductory it is used the verb must be singular. এটার ক্ষেত্রে কোনো ভেরিয়েশনস নেই, একটাই হয়, সেটা হচ্ছে সিঙ্গুলার ইটের ক্ষেত্রে। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম ফর দিস টেরিবল সিচুয়েশন। এরকম সেন্টেন্স শুনেছো? শোনোনি, বাট এরকম সেন্টেন্স এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইট ইজ এর পর নাউন কি আসছে? আই আসছে, আই এর জন্য অ্যাম হলো, ঠিক আছে? ইট ইজ রেইনিং টুডে, তাহলে রেইনিং টুডে এর পরে দেখো সবসময় ইজ। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা কি সেন্টেন্স? কি টেন্স? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি করে বুঝলাম? টাইম দেখে, ঠিক আছে? বৃষ্টি হচ্ছে, ইট ইজ মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন মর্নিং সিন্স, ঠিক আছে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে কি পুরো বাংলাটা পুরোটাই কি, বাট টাইম একটা অ্যাড হয়ে যদি টেন্সটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই টেন্সটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে টাইম মেনশন থাকবে, সিন্স বা ফর এর পর একটা টাইম মেনশন থাকবে, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটার ক্ষেত্রেও হ্যাজ হলো। তাহলে ইন্ট্রোডাক্টরি ইট হলে কি হবে? সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ক্লিয়ার? রুল নাম্বার 10 দেখো কি বলছে। হাফ অফ, 2/3 অফ, 3/4 অফ, এগুলো কি গো? ফ্র্যাকশন না? ফ্র্যাকশন তো। কোনো সেন্টেন্সে যদি দেখো তোমার সাবজেক্টের আগে ফ্র্যাকশন গুলো ইউজ হচ্ছে, সেটার কি ক্ষেত্রে কি হবে? if we use countable plural noun after fractions, তাহলে কাউন্টেবল নাউন মানে কি প্লুরালই হবে সেটা। দেখো নাউন গুলো কি হচ্ছে? টাউনস, কলেজেস, ঠিক আছে? তাহলে কাউন্টেবল প্লুরাল নাউন আফটার ফ্র্যাকশন such as half of, 2/3 of, 3/4 of, the verb should be plural in form, ভার্বটাও হবে প্লুরাল, ঠিক আছে? তাহলে ফ্র্যাকশন যদি দেখো সেন্টেন্সে, ফ্র্যাকশনের পর সাবজেক্ট হবে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল, ঠিক আছে? মনে থাকবে? ওকে। বাট দ্য ফ্র্যাকশন অফ এনি সিঙ্গুলার অর আনকাউন্টেবল নাউন উই টেক দ্য সিঙ্গুলার ভার্ব অনলি। এখানেও একটা এক্সেপশন আছে, কি? এটা নর্মাল নিয়ম। এবার দেখো 3/4 অফ দ্য ওয়াটার, ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, ওয়াজ, তখন হয়ে যাবে এটাও সিঙ্গুলার। দ্যাট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট ওয়েদার ইট ইজ সিঙ্গুলার অর প্লুরাল, ঠিক আছে? সাবজেক্টটা দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। তার কিভাবে দেখবে? কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা দেখলেই তুমি বুঝতে পারবে, সেটার পরে হয়ে যাবে ভার্বটা, ঠিক আছে? তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল এর উপর কি কি পেলে? এই একটা নিয়ম পেলে, ফ্র্যাকশনের নিয়মটা পেলে। এর আগে কমিটি ওই নিয়মটা পেয়েছো, তাই তো? না কমিটি নেই, সরি, সাম আর অল, যে কালেকটিভ নাউন্স গুলো ছিল, কালেকটিভ নাউন্স এর ক্ষেত্রেও সেই কাউন্টেবল আনকাউন্টেবল এর উপরে পুরোটা ডিপেন্ড করছে, তাই তো? এর পরেরটাও অনেকটা দেখো বুঝতে পারবে কাউন্টেবল আনকাউন্টেবল এর উপরে। তার মানে কাউন্টেবল আনকাউন্টেবল এর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অনেকগুলো নিয়ম তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। দুটো অলরেডি আমরা পড়লাম, এই নিয়মটাও ওই রকমই। কিরকম দেখো, উইথ ফ্রেজেস লাইক এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, ঠিক আছে? উই ক্যান ইউজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্বস ডিপেন্ডিং অন দ্য নাউন্স ইউজড আফটার ইচ অফ দেম। মানে সেই নাউনটা কাউন্টেবল না আনকাউন্টেবল সেটার উপর আমি ডিপেন্ড করে ইউজ করব, ঠিক আছে? যেমন দেখো এ লট অফ অথবা লটস অফ, যদি দেখো এস থাকছে লটের পর, তার আগে কিন্তু এ হবে না। এ লটস অফ কথাটা ভুল, সেন্টেন্সে এটাও পেতে পারো, এ লটস অফ বলে একটা ফ্রেজ পেলে, এ লটস অফ ভুল, হয় লটস অফ নালে এ লট অফ, ঠিক আছে? এটারও এরকম পড়তে পারে, তো এটা জেনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে অথবা প্লেন্টি অফ যদি থাকে, তারপরে যদি আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল এর ক্ষেত্রে কি ভার্ব হয়? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলারই হচ্ছে, আলাদা কিছু নয়। বাট তুমি যদি ঘাবড়ে যাও যে এ লট অফ হলে কি নিয়ম হয়, সেটা আলাদা করে কিছু মনে রাখার দরকার নেই। তুমি এটাই মনে রাখবে যে এ লট অফ এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল এর নিয়ম, ঠিক আছে? সাম আর অল এর ক্ষেত্রেও কাউন্টেবল আনকাউন্টেবল এর নিয়ম। এটা নিজেদের মনে রাখার জন্য সব নিয়মগুলোকে ছোট করে একটা ক্যাটাগরিতে ভাগ করো, ঠিক আছে? তাহলে বুঝতে মনে রাখতে সুবিধা হবে। এ লট অফ ওয়াটার আনকাউন্টেবল, সেজন্য দেখো রিকোয়ার্ড হলো, সরি এটা আর হবে না, ইজ হবে, হ্যাঁ ইজ হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে এ লট অফ বুকস আর হলো, ঠিক আছে? একই নিয়ম।
এরপরে আরেকটা দেখো, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ আর লার্জ নাম্বার অফ, কনফিউজিং। আবার লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এটা একটা ক্যাটাগরি। এইটার মধ্যে এইটাও আরেকটা ক্যাটাগরি, যেটা মনে রাখতে হবে। এ নাম্বার অফ হতে পারে, এ লার্জ নাম্বার অফ হতে পারে, অথবা লার্জ নাম্বারস অফ। যখনই কোনো এর ক্ষেত্রে দেখবে এ থাকবে, তখন কিন্তু এই এসটা থাকবে না। এটা খেয়াল করে দেখেছো আগেরটার ক্ষেত্রেও? দেখো, লটস অফ, তার আগে কোনো এ আছে? নেই। এখানে এ আছে, এরপরে এস নেই, তাই তো? এটার ক্ষেত্রেও দেখো সেম, এখানে নাম্বারস পাচ্ছ, তার আগে এ নেই, আর যেখানে এ আছে সেখানে এস নেই। ঠিক আছে, এইটা আপাতত মাথায় ঢোকো। A number of, a large number of আর large number of are followed by the plural noun and plural verb। এটার ক্ষেত্রে কোনো কাউন্টেবল আনকাউন্টেবল এর ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে প্লুরাল নাউন আর প্লুরাল ভার্ব এক্ষুনি কিসে পড়লে? ফ্র্যাকশনের ক্ষেত্রে পড়লে। নর্মাল যে নিয়মটা, কাউন্টেবলের ফ্র্যাকশনের যে নর্মাল নিয়মটা, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়, এটার ক্ষেত্রেও সেম, সিমিলার। ঠিক আছে, দেখো, এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস প্লুরাল হলো, ভার্ব হয়ে গেল প্লুরাল। বাট তোমাকে এখানে এই দুটোর মধ্যে ভুল দিতে পারে। ধরো এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট দিল, তারপর হ্যাভ দিল, তাহলে এটা ভুল থাকতে পারে। এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস দিল, হ্যাজ দিল, এটাও ভুল থাকতে পারে। আরেকটাও ভুল থাকতে পারে, এ লার্জ নাম্বারস অফ দিয়ে দিতে পারে। এই দুটো হয়তো ঠিক আছে, এখানটায় ভুল দিয়ে দিতে পারে। তাহলে এই এই যে ফ্রেজাল যে এক্সপ্রেশন গুলো, কনফিউজড হলে চলবে না। ঠিক আছে, কনফিউশন যাতে না হয় আমি একটা সোজা উপায় বলে দিলাম, এ থাকলে এস হবে না। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে মনে রাখবে দুটোই হয় প্লুরাল। চ্যাপ্টারটা যতদূর পড়ানো হলো, যতদূর হয়েছে, কি মনে হচ্ছে? বারবার পড়লে হবে না হবে না? কতবার পড়তে হবে চ্যাপ্টারটা? মিনিমাম 5-6 বার পুরো চ্যাপ্টারটা পড়তে হবে, এবং তার সাথে সাথে এই চ্যাপ্টারের প্র্যাকটিস করতে হবে। তবেই একমাত্র তোমরা পারবে মনে রাখতে। এই চ্যাপ্টারে যত প্র্যাকটিস করবে, তত চ্যাপ্টারটা তাড়াতাড়ি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, the number of candidates, ঠিক আছে, আর ওই প্লুরাল। ক্লিয়ার? এরপর রুল নাম্বার 13 দেখো কি বলছে। ইফ নিউমেরাল অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর প্লুরাল নাউন। নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে এই যে এটা অ্যাডজেক্টিভ তো। নিউমেরাল মানে যেটা সংখ্যা বোঝায়। ঠিক আছে, সংখ্যাগত যে অ্যাডজেক্টিভটা, এটা হচ্ছে 10 বলো, 5 বলো, ইউজড বিফোর প্লুরাল নাউন। প্লুরাল নাউন মানে এই যে দেখো, রুপিস, কিলোমিটারস, প্লুরাল নাউন হচ্ছে তো। এই 1000টাও হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এটা হচ্ছে প্লুরাল নাউন। রিলেটিং টু সার্টেন ওয়েট, অ্যামাউন্ট, পিরিয়ড, ডিস্টেন্স, হাইট। মানে এই ধরনের প্যাটার্নটা কখন ইউজ হয়? যখন কোনো আমরা ওয়েট বোঝাতে চাইবো, বা কোনো অ্যামাউন্ট, কোনো ডিস্টেন্স বোঝাতে চাইছি, তার ক্ষেত্রে এরকম নিউমেরাল অ্যাডজেক্টিভের সাথে প্লুরাল নাউন আমরা ইউজ করি। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝেছো? এবার কি, সেটার ক্ষেত্রে কি হবে? উই ইউজ সিঙ্গুলার ভার্ব। সেটার ক্ষেত্রে সবসময় আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। কনফিউশন কিসে হতে পারে? যে 10 বলছি, 1000 বলছি, আবার রুপিসও দিচ্ছি, সবগুলোই তো প্লুরাল, তাহলে আমার ভার্ব তো প্লুরাল হওয়া উচিত। বাট না, এটা এক্সেপশনাল কেস, এটা সবসময় সিঙ্গুলার হবে। দেখো, 10,000 রুপিস ইজ নট এনাফ ফর হিম, এটা একটা কি বলেছে? অ্যামাউন্ট বোঝাচ্ছে, তাই তো। 5 কিলোমিটারস ইজ নট শর্ট ডিস্টেন্স, একটা ডিস্টেন্স বোঝাচ্ছে। তাহলে ওয়েট, অ্যামাউন্ট, পিরিয়ড, ডিস্টেন্স, হাইট, এগুলোর ক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করব। কি করে? নিউমেরাল অ্যাডজেক্টিভ, তারপরে প্লুরাল নাউন বসাবো। ঠিক আছে, এবং তার সাথে আমরা সবসময় ভার্বটা সিঙ্গুলার করব। ক্লিয়ার? ওকে। 3 আওয়ার্স ইজ সাফিসিয়েন্ট টু কমপ্লিট দ্য টাস্ক। তাহলে এটা কি টাইম বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট পিরিয়ড বোঝাচ্ছে। আচ্ছা, এতদূর অবধি ক্লিয়ার আছে? চাপ লাগছে? চাপ লাগছে? লাগছে চাপ? আচ্ছা, তাহলে পরের নিয়মটা এক্সট্রা পড়িয়ে দিই। আর বেশি নেই, আর কয়েকটা নিয়ম আছে। ঠিক আছে, দেখো, ইন কেস অফ এ সেন্টেন্স ডিনোটিং ইমাজিনারি কন্ডিশন, আনফুলফিলড উইশ অর ডিজায়ার, এটা একটা টাইপ, যেটার ক্ষেত্রে ধরো ইমাজিনারি কোনো কন্ডিশন, ধরো তুমি বললে ইফ আই ওয়্যার এ বার্ড, আই, তারপরে ওয়্যার বলছি,
কারণ এটা তোমার একটা ইমাজিনেশন, এটা বাস্তবে সম্ভব নয়। বা কোনো আনফুলফিলড উইশ, ইফ আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট, আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট হবে, কারণ এটা আমার আনফুলফিলড একটা উইশ। এটা কিন্তু ইম্পসিবল কিছু নয়, বাট একটা আনফুলফিলড উইশ, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে আমরা কি করি, সবসময় একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করি, যেটা জেনারেলি প্লুরালের পর হয়, বাট সিঙ্গুলারের পর আমরা এটা ইউজ করি। এটা এক্সেপশনাল কেস। কার ক্ষেত্রে হয়? ইমাজিনারি কন্ডিশন, আনফুলফিলড উইশ, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে। দেখো, আই উইশ আই ওয়্যার দ্য পিএম অফ ইন্ডিয়া, এইরকমও থাকতে পারে, বাট জেনারেলি ইফ দিয়ে হয়, ইফ দিয়ে শুরু হয়, ঠিক আছে? আই উইশ ইফ আই ওয়্যার দ্য পিএম অফ ইন্ডিয়া। তোমরা মানে তোমাদেরকে যে চ্যাপ্টার গুলো কভার করানো হবে তার মধ্যে একটা চ্যাপ্টার আছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্ত সাপেক্ষ যে সেন্টেন্স গুলো হয় ইফ দিয়ে। অনেক সেন্টেন্সে দেখবে এই দিকের একটা পার্ট একটা আলাদা টেন্স, পরের পার্টটা আলাদা টেন্স থাকে কন্ডিশনাল সেন্টেন্সে। তো সেটাও কিছু নিয়ম আছে, পড়তে হয়। সেটার মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট নিয়ম, যথেষ্ট ইম্পর্টেন্ট নিয়ম, যেটা ওয়্যার এই ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আই উইশ আই ওয়্যার দ্য পিএম অফ ইন্ডিয়া, তাহলে আনফুলফিলড উইশ এটা, তাই তো? নেক্সট দেখো, ইফ আই ওয়্যার এ স্কাইলার্ক আই উড ফ্লাই অ্যাওয়ে। কেন বলছি দেখো, আই ওয়্যার হলো, তারপরে উড হলো। এখানে উড যে হবে সেটা তুমি বুঝবে কি করে? উড হবে না উড বি হ্যাভ ভি3 হবে, কি হবে সেটা তোমাকে কয়েকটা নিয়মের মধ্যে পড়তে হবে। কন্ডিশনাল সেন্টেন্স আলাদা চ্যাপ্টার থাকবে তার জন্য, ঠিক আছে? বাট তুমি এটা বুঝতে পারছি, ইফ আই ওয়্যার এ স্কাইলার্ক আই উড ফ্লাই অ্যাওয়ে, এটা একটা ইমাজিনারি কন্ডিশন, তাই তো? তাহলে এখানে কখনোই আই এর পরে ওয়াজ হবে না। জেনারেলি যেটা হয় ওয়াজ আমরা করি, কিন্তু এখানে কি করতে হবে? ওয়্যার করতে হবে, ঠিক আছে? আই উইশ হি ওয়্যার হিয়ার নাও, তাহলে আনফুলফিলড ডিজায়ার। আমি এটা, আমার মনে হচ্ছে যদি সে আজকে এখানে থাকতো, যেটা পসিবল নয় এখন এই মুহূর্তে, আনফুলফিলড একটা ডিজায়ার। হি এর পর ওয়্যার হলো। আই উইশ ইট ওয়্যার সানডে, যদি আজ রবিবার হতো। এটা তো অরিজিনালি মিলছে, আজকে সোমবার, তাই তো? তাহলে এটাও একটা আমাদের আনফুলফিলড ডিজায়ার, তো সেটার ক্ষেত্রেও ইটের পর ওয়্যার হলো, যেটা জেনারেলি হয় না। ক্লিয়ার? এরপরে ওয়ান অফ দ্যার একটা নিয়ম তোমাদেরকে আজকে ক্লাসে বলেছিলাম, কি হয় ওয়ান অফ দ্যার ক্ষেত্রে? ওয়ান অফ দ্য নিয়মটা প্রবাবলি লেখা নেই। ওয়ান অফ দ্য থাকলে একটা নাউন হয়, তারপরে একটা ভার্ব হয়, ঠিক আছে? নাউন একটা হয়, তারপরে ভার্ব হয়। কি হবে? নাউনটা হবে প্লুরাল, কারণ অনেকের মধ্যে ওয়ান কে পাচ্ছি, তাই তো? নাউনটা হবে প্লুরাল, আর যেহেতু আমার মেন সাবজেক্ট হচ্ছে ওয়ান, সেই জন্য এটার ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা যেটা মনে রাখবে, মোর দ্যান ওয়ান। নিয়ম কি বলেছিলাম? মোর দ্যান ওয়ান, এই ফ্রেজাল এক্সপ্রেশনে দেখো, এটা একটা প্রিপোজিশন। ওয়ান অফ দ্যার ক্ষেত্রেও বলেছিলাম একটা প্রিপোজিশন থাকবে। তাহলে এই প্রিপোজিশনের প্রথমের যেটা সেটা আমাদের সাবজেক্ট, মোরটা সাবজেক্ট। মোরের পর আমরা সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো? প্লুরাল। মোর মোর মানে তো একের বেশি, প্লুরাল বসাবো, ঠিক আছে? মোর দ্যান ওয়ান, ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, তাই তো? তাহলে সিঙ্গুলার নাউন প্লুরাল ভার্ব, মানে ওয়ান অফ দ্যার যে নিয়মটা আমরা পড়েছি তার একদম উল্টো নিয়ম এটা। ওখানে নাউন কি হতো? প্লুরাল হতো, এখানে নাউন দেখো সিঙ্গুলার। ওখানে ভার্ব হতো কি? সিঙ্গুলার, এখানে ভার্ব হচ্ছে প্লুরাল। তার মানে কিভাবে মনে রাখবে? ওয়ান অফ দ্য আর মোর দ্যান দুটো অপোজিট নিয়ম। এটা শর্টে মনে রাখতে পারো, যে কোনো একটা নিয়ম মনে রাখলে আরেকটা হয়ে যাবে। আর তাছাড়া এইটা দিয়ে যেরকম বলেছিলাম মাঝখানে প্রিপোজিশন থাকবে, তার প্রথমে যেটা সেটা সাবজেক্ট ধরা হয়। সাবজেক্টটা এখানে মোর মানে এখানে প্লুরাল বোঝাচ্ছে, তার মানে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে? মোর দ্যান ওয়ান, ওয়ান ওয়ান ফলোড, ওয়ান এর পরে সেজন্য ইজ হলো, ঠিক আছে? এই সরি, মোর দ্যান ওয়ান ইজ ফলোড বাই এ সিঙ্গুলার নাউন, আর এটা সেন্টেন্সই নয়, ইজ নয়। মোর দ্যান ওয়ান বি সেটা ওয়্যার, ঠিক আছে? এটা ভুল, কারণ এটার কি, এটা প্লুরাল বোঝাচ্ছে। ভার্বটা কি হবে? ভার্ব হবে না প্লুরাল হবে? বলে বলো, এটা কি হবে? এসটা হবে না হবে না? সিঙ্গুলার নাউন এস হবে না, প্লুরাল ভার্ব, এটা ঠিক আছে, ঠিক আছে? উল্টোটাও হতে পারে, এখানে এসটা দেয়া থাকলো, এইটা ভুল থাকলো, ঠিক আছে? দু রকমই হতে পারে। এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল এর জিনিসটা তোমাদেরকে আর বলছিই না, কারণ এটা অলরেডি পড়ে এসছো। কাউন্টেবল এর ক্ষেত্রে কি হয়? গুনতে পারছো যেটা প্লুরাল, যেটা গুনতে পারছো না সিঙ্গুলার, হয়ে গেছে।
আচ্ছা, সাম নাউন্স লাইক ক্লার্জি, ক্যাটেল, এটা কিসে পড়েছো? নাউনে পড়েছো তো? আজকে প্র্যাকটিস এটা করলে তো? ক্লার্জি, ক্যাটেল, পুলিশ, পোল্ট্রি, পিপল, জেন্ট্রি, পিজেন্ট্রি, এলিটারি, ব্রেসেস, এগুলোর ক্ষেত্রে কি হয়? ফলোড বাই প্লুরাল ভার্বস। সব সময় এগুলোর পরে প্লুরাল ভার্বসই হয়। তাহলে ওয়ার্ডস গুলো মনে রাখতে হবে। ঠিক আছে? দা পুলিশ, পুলিশটা খুব ইম্পর্টেন্ট, পুলিশটা প্রচুর পড়ে, মানে এই এক্সাম্পলটা প্রচুর পড়ে। ঠিক আছে? দা পুলিশ আর কামিং টু ইনভেস্টিগেট। এই যে এইটাই, এই ওয়ার্ডটাই আজকে ছিল না? আর কামিং টু ইনভেস্টিগেট তোমারও ছিল একটা, শুধু তোমাদের একটা কনফিউশন হচ্ছিল, আমি বললাম ওটা নিয়ার ফিউচার হবে, তাই তো? আচ্ছা, প্রবাবলি এটা লাস্ট। Nouns such as binoculars, goggles, scissors, trousers, socks, shoes, spectacles, এগুলো কি? এই ওয়ার্ডস গুলো পেয়ারে থাকে সব সময়। বাইনাকুলার্স মানে কি? দূরবীন, একদিকটা থেকে আরেক দিকটা ফাঁকা থাকে। শু তোমরা একটা বড় একটা কি খালি পায়ে আছো? ট্রাউজার্স, গগল, স্পেকটাকল, চশমা, সবকিছুই কিন্তু দেখো এগুলো হচ্ছে পেয়ারে থাকে। ঠিক আছে? তো পেয়ারে থাকে মানে ডিনোটিং পেয়ার আর ফলোড বাই প্লুরাল ভার্বস। ঠিক আছে? নরমালি এগুলো প্লুরাল ভার্বসেই হয়, কারণ হলো পেয়ারে থাকে। বাট ইফ দ্য প্রিসিডেড বাই সিঙ্গুলার ইন্ডিকেটস লাইক দিস, এ পেয়ার অফ, ঠিক আছে, এ পেয়ার অফ অথবা দিস যদি তার আগে অ্যাড করে দেওয়া হয়, নিয়মটা উল্টে যাবে। কিরকম? ধরো, হার গগলস আর বিউটিফুল। ঠিক আছে? হার গগলস আর গগলস তুমি কি পেলে? পেয়ারের একটা ওয়ার্ড পেলে, তাই তো? হার গগলস আর এইটার পর কি হলো? নর্মাল আমাদের যে নিয়ম আমি পড়লাম, হার বসলো। বাট দিস পেয়ার অফ সক্স ইজ মাইন, এটার ক্ষেত্রে কি হলো? সক্সটা তো আমরা পেয়ারে বসাই, ঠিক আছে, কিন্তু এই যে দিস পেয়ার, দিস পেয়ারটা এখানে সাবজেক্ট হয়ে গেল মাঝখানে, বুঝতে পেরেছো? অফ চলে এসেছে প্রিপজিশন, তখন আমার সাবজেক্ট তো সক্স আর থাকলো না, এটা হয়ে গেল দিস পেয়ার, এই জন্য এটা হয়ে গেল ইজ। তাহলে ইজ কখন হবে, সিঙ্গুলার কখন হবে? যখন দিস পেয়ার বা শুধু পেয়ার অফ এই ধরনের ওয়ার্ড গুলো অ্যাড হয়ে যাবে, তখন ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। বাট আদারওয়াইজ যদি দিস পেয়ার বা পেয়ার কথাটা না থাকে, তখন কি হবে? ঠিক আছে? তাহলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা আমরা আজকে ইউজ করলাম, সেটা আজকে এখানে কমপ্লিট হলো। কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? কঠিন লাগছে না সোজা লাগছে বলো? মডারেট, গুলিয়ে যাচ্ছে তাই তো? গুলিয়ে যাবে, স্বাভাবিক। প্রত্যেকে নতুন যখন পড়ছে এটা গুলিয়ে যাচ্ছে, বাট আমি বলছি ট্রাস্ট মি, এটা 5-6 বার পড়ো, তোমাদের অনেক ইজি হয়ে যাবে, এবং সব থেকে বেশি ইউজ হবে প্র্যাকটিস যত করবে এটা। ঠিক আছে? পরের দিন আমরা প্র্যাকটিস সেট কিছু আলোচনা করব। ভালো করে এই চ্যাপ্টারটা পড়ে আসো মুখস্থের মতো। আমি যেখান সেখান থেকে এতগুলো 18টা রুল পড়ালাম, সেখান থেকে যে কোনো রুল ধরবো পড়া। ঠিক আছে? তো এটা নোট করে নিও সবাই খাতায়, পরের দিন এটা হবে। ঠিক আছে?